আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল এবং পূর্ণাঙ্গ একটি সহায়ক বই ইজি অ্যাকাউন্টিং বইয়ের সমাধান ক্লাসে। সমাধান ক্লাস বলছি এই কারণে যে আমরা আমাদের এই ইজি অ্যাকাউন্টিং বইতে প্রত্যেকটা টপিক তোমাদেরকে সমাধান করে দিচ্ছি এরকম ভিডিও ক্লাসের মাধ্যমে। খুবই দুর্দান্ত ক্লাস হচ্ছে। আমরা সবাই মিলে চেষ্টা করছি এই ইজি অ্যাকাউন্টিং বইটা কত সহজে, কত সুন্দরভাবে, কতটা সাবলীল ভাষায় তোমাদের সামনে উপস্থাপন করা যায়। ওকে, আমরা এখন একটা টপিক নিয়ে কথা বলতে চাই। এটা আমাদের চতুর্থ অধ্যায়, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। এই টপিকে আমরা আলোচনা করব পাঠ সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রবাহ চিত্র নিয়ে, এবং এই আলোচনাটার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমরা এই আলোচনাটা এমন ভাবে শিখব যাতে করে এই জায়গা থেকে আমরা অনেক বেশি এমসিকিউ কমন পেতে পারি, কারণ এমসিকিউর জন্য তো আমাদের কিছুটা কনসেপ্ট ডেভেলপ করা দরকার, তাই না? আচ্ছা, আমরা দেখো লেনদেনের কার্যকারিতা, লেনদেনের উপযোগিতা, লেনদেনটা আসলে আমাদের কত দিন ধরে সার্ভিস দিবে, এটার উপরে ভিত্তি করে আমরা লেনদেনকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে আমাদের জন্য মূলধন জাতীয় লেনদেন, আর একটা হচ্ছে আমাদের জন্য মুনাফা জাতীয় লেনদেন। একটা হচ্ছে আমার জন্য মূলধন জাতীয় লেনদেন, আর একটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় লেনদেন। ওকে, এই যে মূলধন জাতীয় লেনদেন ও মুনাফা জাতীয় লেনদেন, এই দুইটা লেনদেনকে আমি চিনব কিভাবে একটু খেয়াল করে দেখো। মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন, মূলধন জাতীয় লেনদেন মানে হচ্ছে যেই সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার প্রতিষ্ঠানে 1 বছরের বেশি, যেই সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার প্রতিষ্ঠানে 1 বছরেরও বেশি, সেই সকল লেনদেনকে আমরা বলি মূলধন জাতীয় লেনদেন। আবার যেই সকল লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরেরও কম, সেই সকল লেনদেনকে আমরা বলি মুনাফা জাতীয় লেনদেন। আমার কথাটা ভালো করে বুঝিও ভাইয়া। কোনো একটা লেনদেন, যেই লেনদেনের উপযোগিতা, যেই লেনদেনের কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরেরও বেশি, সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি মূলধন জাতীয় লেনদেন। আবার এমন কোন লেনদেন, যেই লেনদেনের উপযোগিতা বা কার্যকারিতা আমার ব্যবসায়ে 1 বছরেরও কম, সেটাকে আমরা বলছি মুনাফা জাতীয় লেনদেন। এখন এই যে মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন, এই লেনদেনগুলোকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। ঠিক একইভাবে মুনাফা জাতীয় লেনদেনকেও আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মুনাফা জাতীয় আয় বা প্রাপ্তি, আর একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় বা প্রদান। আমরা একটু কিছুটা বোঝার চেষ্টা করব যে কিভাবে আমি আইডেন্টিফাই করতে পারি যে এই লেনদেনটা আমার জন্য মুনাফা জাতীয়, এই লেনদেনটা আমার জন্য মূলধন জাতীয়। খেয়াল করে দেখো, মূলধন জাতীয় লেনদেনের ক্ষেত্রে আমার টাকার পরিমাণটা সাধারণত বড় হবে। মূলধন জাতীয় লেনদেনের পুনরাবৃত্তিটা অনিয়মিত হবে, অর্থাৎ খুবই ইরেগুলার বেসিসে লেনদেনগুলো সংগঠিত হবে। খুবই ইরেগুলার বেসিসে আমার লেনদেনগুলো সংগঠিত হবে। লেনদেন থেকে আমরা যে সুবিধাটা পাবো, সেই সুবিধাটা আমরা পাবো 1 বছরেরও বেশি সময়ের জন্য, অর্থাৎ 1 বছরেরও অধিক সময়ের জন্য। যদি কোনো একটা লেনদেনে আমরা এই 3টা সুবিধা পাই, যে টাকার অঙ্কটা তুলনামূলক বড় হবে, লেনদেনটা অনিয়মিত ভাবে সংগঠিত হবে, এবং এই লেনদেনের সুবিধাটা আমি দীর্ঘ মেয়াদে পাবো, তাইলে সেটা আমার জন্য একটা মূলধন জাতীয় লেনদেন। সেটা আমার জন্য কি একটা মূলধন জাতীয় লেনদেন। কথা কি বুঝাইতে পারছি? ওকে, এই মূলধন জাতীয় লেনদেনকে আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলছি। একটা মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, আর একটা হচ্ছে মূলধন জাতীয় ব্যয় বা প্রদান। তোমাকে এখানে একটু মাথায় রাখা লাগবে, মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি মানে হচ্ছে আমি দীর্ঘমেয়াদে টাকা পেয়েছি, এই রকম জিনিসগুলোকে আমরা বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। আমি দীর্ঘমেয়াদে টাকা পেয়েছি, এই ধরনের জিনিসগুলোকে আমি বলবো মূলধন জাতীয় প্রাপ্তি। আমি দীর্ঘমেয়াদে টাকা পরিশোধ করেছি, দীর্ঘমেয়াদে আমি টাকা শোধ করেছি, এই ধরনের লেনদেনগুলোকে আমি বলবো মূলধন জাতীয় ব্যয়। এই ধরনের লেনদেনগুলোকে আমি বলবো মূলধন জাতীয় ব্যয়। আমার কথাটা কি বোঝা গেছে ভাইয়া? তাহলে এইখানে যদি একটু খেয়াল করে আমরা দেখি, আমাদের মূলধন জাতীয় আয় বা প্রাপ্তি, ব্যয় বা প্রদান অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে। আমরা অনেকগুলো এক্সাম্পল দেখে এই জিনিসটা বুঝতে পারবো। চলে যাব হচ্ছে আমরা মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে। ভাইয়া
আমরা চলে যাব হচ্ছে মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে। মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে? এই খেয়াল করে দেখি ভাইয়া, মুনাফা জাতীয় লেনদেন কাকে বলে একটু দেখো। মুনাফা জাতীয় লেনদেন মানে হচ্ছে যেই সকল লেনদেন থেকে আমি স্বল্প মেয়াদে সুবিধা পাই, 1 বছরেরও কম সময়ের জন্য সুবিধা পাই, সেটাকে আমি বলি হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। মুনাফা জাতীয় লেনদেনেরও কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য দেখে আমরা জিনিসটা আইডেন্টিফাই করতে পারবো। যেমন দেখো, মুনাফা জাতীয় লেনদেনের টাকার পরিমাণ তুলনামূলক ছোট হবে। মুনাফা জাতীয় লেনদেনে লেনদেনের পুনরাবৃত্তি নিয়মিত হবে, রেগুলার বেসিসে হবে। লেনদেন হতে আমরা যে সুবিধাটা পাবো সেটা হচ্ছে কি স্বল্প মেয়াদে সুবিধা পাবো, 1 বছরেরও কম সময়ের জন্য আমরা সুবিধা পাবো, 1 বছরেরও কম সময়ের জন্য আমরা এই সুবিধাটা পাবো, তাই না? আচ্ছা, এরপরে যদি আমরা দেখি এই বৈশিষ্ট্য 3টা দেখে আমি আইডেন্টিফাই করতে পারবো কোনটা আমার জন্য মুনাফা জাতীয় আয়, কোনটা আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। মনে রাখবা, আমার প্রতিষ্ঠানের রেগুলার যেই ব্যয়গুলো আছে, আমার প্রতিষ্ঠানের রেগুলার যে ব্যয়গুলো আছে সেটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। আমার প্রতিষ্ঠানের রেগুলার যে আয়গুলো রয়েছে সেটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয়। আবার খেয়াল করো, আমার প্রতিষ্ঠানের রেগুলার যে আয়গুলো রয়েছে সেটা মুনাফা জাতীয় আয়, আমার প্রতিষ্ঠানের রেগুলার যে ব্যয়গুলো রয়েছে সেটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় ব্যয়। এখন আমি একটা ঝামেলায় পড়বো, সেটা হচ্ছে আয় কাকে বলে, প্রাপ্তি কাকে বলে, ব্যয় কাকে বলে, প্রদান কাকে বলে, এই জিনিসটা নিয়ে দেখো। প্রাপ্তি মানে আমি যত টাকা পেয়েছি পুরোটাই আমার জন্য প্রাপ্তি, আমি যা পাইছি পুরোটাই আমার জন্য প্রাপ্তি, এবং আমি যতটুকু পাইলাম এইটুকু টাকার মধ্যে যতটুকু টাকা আমার চলতি বছরের, যতটুকু টাকা আমার চলতি মাসের, যতটুকু টাকা আমার চলতি হিসাবকালের, সেটা হচ্ছে আমার জন্য মুনাফা জাতীয় আয়। যতটুকু টাকা আমি চলতি বছর বা চলতি মাসের জন্য পাইছি, চলতি বছর এবং চলতি মাসের জন্য পাইছি, ওইটুকু টাকা আমার জন্য আয়। মুনাফা জাতীয় প্রদান মানে কি ভাইয়া? মুনাফা জাতীয় প্রদান মানে হচ্ছে মুনাফা জাতীয় প্রদান বা ব্যয় মানে হচ্ছে, প্রদান মানে হচ্ছে আমি যা টাকা দিয়ে দিছি পুরোটাই প্রদান, এবং যতটুকু টাকা আমি চলতি বছর বা চলতি মাসের জন্য দিছি, যতটুকু টাকা আমি চলতি বছর এবং চলতি মাসের জন্য দিছি, ওইটুকু টাকাকে আমি কি বলছি? ওইটুকু টাকাকে আমি বলছি ব্যয়। ওইটুকু টাকাকে আমি কি বলছি? আমি বলছি হচ্ছে ব্যয়। কথাটা কি বোঝা গেছে ভাইয়া? কথাটা কি বোঝা গেছে কিনা আমাকে একটু বলিও। ওকে, তাহলে এখন আমরা এখানে আসতে পারি মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্যটা তোমাদের সামনেই আছে। মূলধন জাতীয় লেনদেন থেকে দীর্ঘমেয়াদে সুবিধা পাই, মুনাফা জাতীয় লেনদেন থেকে স্বল্প মেয়াদে সুবিধা পাই। মূলধন জাতীয় লেনদেন থেকে অনিয়মিত সুবিধা পাই, মুনাফা জাতীয় লেনদেন থেকে নিয়মিত সুবিধা পাই। মূলধন জাতীয় লেনদেনের সাধারণত টাকার অঙ্কটা বড়, মুনাফা জাতীয় লেনদেনের সাধারণত টাকার অঙ্কটা ছোট হয়ে থাকে, তাই না? ওকে, এরপরে আমরা আসি, দেখো মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেনটা পার্থক্য করাটা আমাদের জন্য কেন দরকার? কারণ দেখো, একজন ব্যবসায়ী বছর শেষে তার ব্যবসায়ের প্রকৃত আর্থিক অবস্থা জানতে চায়, এবং প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য বা প্রকৃত আর্থিক তথ্য উপস্থাপনের জন্য তাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গুলো করতে হয়, এবং এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টেরই বিভিন্ন ভাগ থাকে, বিশদ আয় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থার বিবরণী, তাই না? আমাকে ভাগ করা প্রয়োজন এই কারণে যে আমি মুনাফা জাতীয় লেনদেনের মাধ্যমে বিশদ আয় বিবরণী প্রস্তুত করতে পারি। বিশদ আয় বিবরণীতে শুধুমাত্র মুনাফা জাতীয় লেনদেনগুলোই অন্তর্ভুক্ত হয়। আবার মূলধন জাতীয় লেনদেনগুলোর মাধ্যমে আমি সম্পত্তির পরিমাণ থাকে সেখানে, দায়ের পরিমাণ থাকে সেখানে। এখানে মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে আমি কি নির্ণয় করতে পারি? মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে আমি নির্ণয় করতে পারি, খেয়াল করো, মূলধন জাতীয় লেনদেনের মাধ্যমে আমি আর্থিক অবস্থার বিবরণী নিরূপণ করতে পারি। তার কারণ আর্থিক অবস্থার বিবরণীতেও আমার দায়, আমার সম্পদ, এই পরিমাণগুলো লাগে, তাই না? তাহলে আমাদের মূল প্রয়োজনীয়তা হচ্ছে আর্থিক অবস্থা নিরূপণ করার জন্যই, সঠিক আর্থিক অবস্থা নিরূপণ করার জন্য আমাকে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনগুলোকে পৃথক করতে হয় বা পার্থক্য করতে হয় বা বাছাই করতে হয়। খেয়াল করে দেখো, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় ব্যয়, এটার মাধ্যমে আমার নিট লাভ বের হয়, যেটা আমার বিশদ আয় বিবরণীর মাধ্যমে বের হয়। মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় ব্যয়, এটা আমার কি সম্পদ, দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ বের হয় কিসের মাধ্যমে? আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে আমরা এটা নির্ণয় করতে
পারি, তাই না? ওকে, এরপর তাহলে আমরা চলে যাই হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে। দেখো বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এইটা হচ্ছে আমার জন্য একটা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু এই ব্যয়টা আমাকে দীর্ঘমেয়াদে সুবিধা প্রদান করে, অর্থাৎ 1 বছরের অধিক সময় সুবিধা প্রদান করে। দেখো ও নিজে কিন্তু একটা মুনাফা জাতীয় ব্যয়, কিন্তু আমাকে সুবিধা দিচ্ছে 1 বছরের অধিক। এই যে ওর যে একটা মানে দ্বৈত সম্পর্ক, মানে দ্বৈত একটা ওটাকে কি বলে, ওর যে একটা দ্বৈত বৈশিষ্ট্য, এই কারণে আমরা এটাকে বলছি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কি বলছি? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এবং এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় এটা বের করার জন্য এটা আমার মোটামুটি 3টা ব্যয় থাকে। নতুন পণ্যের গবেষণা ও নিরীক্ষা ব্যয়, বিজ্ঞাপন বাবদ এককালীন খরচ, ব্যবসায়ী স্থানান্তর ব্যয়, ইদানিং মাঝে মাঝে আরেকটা ব্যয়কে পাওয়া যায়, সেটা হচ্ছে প্রাথমিক খরচ। সেটা হচ্ছে কি? প্রাথমিক খরচ। এই খরচটাকে ইদানিং আমরা আসলে মুনাফা জাতীয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হিসাবে চিহ্নিত করে থাকি। আমাদের পরীক্ষায় বেশ কয়েকবার এই জিনিসটা আসতে দেখা গিয়েছে, তাই না? তাহলে দেখো তো ভাই, আমরা ছোট্ট করে বেসিক আলোচনা করলাম, অনেক ডিপ কিন্তু আলোচনা হয় নাই, কারণ এই অধ্যায়ে অনেক ডিপলি বেসিক আলোচনার আসলে প্রয়োজনই পড়ে না, অনেক ডিপলি বেসিকটা আলোচনা করার কোনো প্রয়োজনই কিন্তু পড়ে না, তাই না? তাহলে আমরা এখন পাঠ সম্পর্কিত কিছু তথ্য নিয়ে আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে, আগামী পর্বে আমরা এই অধ্যায়ে কিছু গাণিতিক নিয়মাবলী নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ ওই ক্লাসটাও তোমরা করবা। এবং এই যে আমরা যে ইজি অ্যাকাউন্টিং বইটা তোমাদের জন্য তৈরি করেছি, এই বেসিক সেকশনটা আমি নিজের হাতে প্রতিটা জন্য লিখে তারপরে কম্পিউটারে কম্পোজ করতে দিয়েছি। তো খুবই সুন্দর একটা বেসিক আমি লেখার চেষ্টা করেছি। এরপরে তোমাদেরকে আমি জানাচ্ছি যে এই বইটা তোমাদের কেমন লাগলো, এটা আমাকে অবশ্যই জানাবা। ইনশাআল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব কিভাবে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফলকে আরো বেশি সুন্দর করা যায়, আরো বেশি সাফল্যমণ্ডিত করা যায়। তাহলে ভাই আমরা আমাদের আজকের এই আলোচনাটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি বেশি দোয়া করবা। আসসালামু আলাইকুম।